হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। তোরা আমার বাবা মাকে হত্যা করেছিস, আমার বোনকে তোরা তুলে নিয়ে গিয়েছিস। তোকে আমি খুন করব। আপনার সঙ্গে আমার কথা ছিল। কি কথা? এইটা আপনি কি করছেন? আমি আবার কি করলাম? খান মিলে এখন কে কে আছে? কান মিলে আমি আর বুলেট। আর কেউ নাই? না, এ দরবেশ, দরবেশ। ঠিক তো? ঠিক। ঠিক আছে, তাই কালকে কিন্তু আমি কোনো অজুহাত শুনবো না। হ্যাঁ জি। আমি গেলাম। হ্যাঁ ওস্তাদ, একটু চা খেয়ে যান। ও মামা একটু। থাক থাক থাক, চা খায় কেন টাইম আমার নাই। ওই যে দেখছো, হ্যাঁ ডাক এসে বসছে। ময়না টিয়া সব ডাকাডাকি শুরু করছে। আরে বাবা আসতেছি আসতেছি, দেখো তো এত অস্থির হলে চলে। এই গেলাম, বাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। হ্যাঁ যান। ও। বুলেট, জি ওই যে কাজ করার কথা কইছস, পারবি তো? ইনশাল্লাহ পারবো মামা, নো টেনশন। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না। আমি আমি ইনশাল্লাহ ভালো অভিনয় করব। ও তাহলে ঠিক আছে, কিন্তু ওই রঙ্গিলার হাব ভাব কিন্তু ভালো লাগতেছে না, বুঝছস? আর তার মধ্যে তুই আবার ওইখানে করবি অ্যাক্টিং। মামা আমি হচ্ছি গোবর কান্দার বুলেট, আমার নিয়ে কোনো টেনশন লইন না। আমি তো অ্যাক্টিং করে ফাটাই ফেলামু। তাই ওই সত্যি কথা কইতে কি, ওই অ্যাক্টিং লইয়া আমি একটু টেনশনের মধ্যে আছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি কিন্তু ভালো করব। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে করিস বুলেট, বুঝছস? মামা আমি যখন ওই যে ইন্টারভিউ দিবার গেলাম ডাইরেক্টরের বাড়িতে, তিনি তো আমার মেলা ফটো তুললেন, আমার ফেস কাটিং দেখলেন, দেখা তো তিনি খুবই খুবই খুশি হয়েছেন। নিজের আসলে হিরো হিরো ভাবতাম। দেখলে পরেই আমার যে কি ফাইন লাগলো। আমার জন্য খালি দোয়া করবেন, মনটা ভরে দোয়া করবেন। আমার যখন ফিল্ম রিলিজ পাবো, তখন মুক্তি পাবো, হলে হলে বড় বড় পোস্টার থাকবো। এই মহল্লা তো আমি 7 দিন করে মরিচ বাতি জ্বালায় রাখবো আর বাঞ্জারার ছবির কানামো। না না, আমি যে সিনেমায় পাঠ গামো, ওই সিনেমার গান বাজাবো। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আমি যাই। যা। মামা লোকটারে না আমার কিরম কিরম জানি মনে হইতেছে, তো মনটা ভালো আছে। আমার ডাইরেক্টরের লগে পরিচয় করে দিচ্ছি। যাই গাম মনে করছি যে মেলা কোনো ছিলাম তো, যা, যা, যা। তারপরে ড্রেস টেস চেঞ্জ করে আবার আপনি নাইলাম, টেনশনে তো মরে গেছিলাম গা। হ্যাঁ যাই, যা, তুই অ্যাক্টিংটা করলাম ভালো করে করিস রে। আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার এই খোদ আল্লাহ আপনার এই বাড়িতে পাঠাইছে। আল্লাহ তো তোমাকে ওই বাড়িতে পাঠিয়েছে। তাহলে স্যার ওই আমার একটা ছোট্ট আবদার ছিল, আপনি যদি রাখতেন। কি? মনে করেন যে ওই আপনার তো জীবনে অনেক নাটক করছেন, আমি দেখছি এবং শুনছি।
হ্যাঁ, তুমি দেখেছো টেলিভিশনে আমার নাটক আর রেডিওতে নাটক শুনেছো হয়তো, কিন্তু আমি আসলে তো মঞ্চের লোক। আমার মঞ্চ থেকেই অভিনয় শুরু। বলেন কি স্যার, আপনি মঞ্চে কাজ করতেন? স্যার আমি বললাম গোবরকান্দা গ্রামে আমি যাত্রাপালায় অভিনয় করতাম, আর আমি তো অভিনয় করতেই চাই ফিল্মে যেহেতু নামবো, কিন্তু আপনার কাছে যায় তার অভিনয় শিখতে পারুম না। আপনি যদি একটু অভিনয় করে আমার সামনে একটু দেখাইতেন। এখানে কি করে অভিনয় করবো? এখানে কি করে করবো বলো? স্যার ওই আমাদের তো এর চেয়ে বড় কোনো জায়গা নাই স্যার, টেবিলটা কি সরাই দেবো স্যার? না না, ঠিক আছে। না স্যার, এই কথা কইলে হবো না স্যার, আপনার অভিনয় করে দেখাইতে হইবে। স্যার আপনি তাহলে রেডি স্যার? এই তরুণ ভাই, টেবিলটা একটু সরাই দিন। টান, টান। রাখ স্যার। আসলে সবকিছু তো মনেও নেই, সংলাপ টংলাপ এখন যতটুকু পারি একটু দেখাই। আচ্ছা দেখো, কি দেখবে বলো? স্যার আপনি ওই যে স্যার মানে কমেডি একটা অভিনয় করে দেখেন। কমেডি অ্যাক্টিং। কমেডি অ্যাক্টিং তো খুব কঠিন জিনিস, তবু বলি। গল্পটা হচ্ছে এই যে আমি একজন ফরেস্টার, জঙ্গলে কাজ করি, তো জঙ্গলেই থাকি। তেমন ছোট্ট একটা বাসা টাসা আছে, একটা কলঘর আছে, সেখানে আমি গোসল করি। তো একদিন কাপড় চোপড় খুলে আমি গোসল করতে গেছি, তো জঙ্গলে বান্দর থাকে। একটা বান্দর করেছে কি, আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে গাছে উঠে গেছে। এই নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল, আরে 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 গেল গেল, সব গেছে সব গেছে। আমার বান্দরে আমার কাপড় নিয়ে গেছে, ওই যে আমার প্যান্ট শার্ট সব, আর ওইটাও নিয়ে গেছে। আমার লস হয়ে মনে গেলাম, এই শালার বান্দর, এই বান্দর শালা আমার কাপড় দে, নাহলে কিন্তু আমি শুট করুম কিন্তু। স্যার এবার একটা একটু ট্র্যাজেডি অভিনয় করে দেখেন। ট্র্যাজেডি? জি স্যার। ট্র্যাজেডি? আচ্ছা ধরো, নাটকটার নাম হচ্ছে কীর্তন খোলা। সেই নাটকে আমি একটা বাজে লোকের চরিত্র অভিনয় করছি। সে হচ্ছে গ্রামের মোড়ল, মাধবপুর, কন্ট্রাক্টারি করে। চরিত্রের ঠিক থাকে কেমনে? হ্যাঁ, আরে বড় ঘরে চাকরি করতাম ছোটকালে, মাও মারা গেছিল। সুন্দর সুন্দর মায়াগুলা তেলে থপ থপ করে, হলদি মাখে, মেহেন্দি মাখে। এক একদিন ইচ্ছা করতো বাটা হলদির মধ্যে এন্ডিন মিশিয়ে দিই। ওই চরিত্র ঠিক থাকে কেমনে? হ্যাঁ ঠিক আছে, সাইজের বেলা লাশটারে নদীর ঢালে পোড়ায় দাও, শীতকাল, নাহলে পচা গন্ধ বেরোত। আরে মিয়ারা, বুঝছো? স্যার কি চমৎকার অভিনয় করলেন স্যার। হ স্যার, আপনার অভিনয় তো অভিনয় মনে হয় না, মনে হয় জাদু। আহ এতদিন ধরে ঢাকায় আছি, কিন্তু আমি এইরকম নাটক দেখি নাই। আমি জানতাম নাটক মানে টিভি নাটক। ও, তুমি কি মঞ্চে মানে মঞ্চ নাটকে অভিনয় করবে? আমি মনে হয় পারবো না। আজকে আপনার এই অভিনয় দেখে মনে হইতেছে এতদিন টিভি নাটকে আপনার যে অভিনয় দেখছি সেইটার কাছে কোনো অভিনয়ই না। স্যার, আমি সকালে আপনার জন্য নিজের হাতে স্পেশাল নাস্তা বানিয়ে নিয়ে আসবো। না না স্যার, আমি অনেক কষ্ট করে আপনার লাগা একটা স্পেশাল রেসিপি রেডি করতেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের দুজনকে ধন্যবাদ দিচ্ছি। সকাল হলে দেখা যাবে। আচ্ছা, রাত অনেক হলো, আমি একটু শুতে যাই ঘরে। হ্যাঁ জি স্যার। দরবেশ, তুমি এক কাম করো, তুমি বকুলি আবার একটু আগাই দিয়ে যাও। যাও বকুলি যাও, তাইতে গেছি। বাবা রে বাবা, বড় মঞ্চ বুঝছো না, খালি তো টেলিভিশন থেকে ভাল পারো। করবা, যাও অভিনয় করবা। বসাই দিয়ে যা। ভাইজান, হ্যাঁ এটা সত্যি কথা কই, তো স্যারের
আইজের এই অভিনয় দেখার পরে মনে হচ্ছে এখন আর আমি অভিনয় না করি। আসলে হয়েছে কি যে আমি তো আর এত ভালো অভিনয় পারব না। গাঁও গ্রামের পোলা যাত্রা পালা অভিনয় করছি। হায় হায় মনছে এত সুন্দর অভিনয় আমার এই জিন্দিগিতে আমি দেখি নাই। শোন, মনে বল রাখ, বুঝছিস না? তাইলে হইব। স্যারের মতো অভিনয় তো জীবনে কেউ করতে পারবো না রে। আর একজন মানুষের আর একজন পারে না। তো তুই অভিনয়ের জন্য কত কষ্ট করতেছস, গ্রাম থেকে ঢাকায় এসেছিস অভিনয় করার জন্য। আমি চাই তুই বড় অভিনেতা হ, বুঝছস? এখন যা ভাই, ঘুমা গা, যা। ভাইজান আপনি 5 রাত দেন একটু সালাম করি। আরে না, গুরুজনের ওই দোয়া দূরে আমার আরে না, দোয়া লাগবো না, তোর ঠাই তো আমার বুকে রে। তুই যা, যা যা, ঘুমা গা, যা। বকুলি, ওই তোমার কি নাস্তা রেডি? হ্যাঁ রেডি। আমার চাও রেডি। আচ্ছা ওই আমাকে দরবেশ আইলো না যে এখনো? মামু, আমি আইসা গেছি মামু। মামু, উনি নাকি গোস্ত পছন্দ করে না, হ্যাঁ লেগা আমি ওই যে সবজি পোলাও নিয়ে আসছি। ঘিরান যা বাড়াইতেছে না, চলেন মামু। এ বাবলু, বাবলু, এই 5 মিনিটের লেগে একটু দোকানটা দেখিস, আমি খান বিলাতে ঘুরাইতেছি। মামা খান বিলে যায় আর কোনো লাভ নাই কে? কেন ছাত্র আইতে চলে গেছে। স্যার এইভাবে না কয়ে গেল গা? না কয়ে যাবো না কি করব? আইছিল কদিন বিশ্রাম নিব বলে, কিন্তু কিন্তু এই যে ওই অরাজকতা আন্দোলন ওই পত্রপত্রিকায় লেখালেখি এইসব দেখে স্যার খুব মনে কষ্ট পাইছে, তাই চলে গেছে। এত বড় একটা ঘটনা পুরা মহল্লাবাসী জানে, অথচ খালি আমরা জানি না। দেখো এবার এই সর্দার কিন্তু আজকাল অনেক কথাই গোপন করে। তো আমি এটাই বুঝতে পারতেছি না এই কাজটা কেন করলো। আর সবার সাথে করতো, কিন্তু আমাকে লোকে পরিচয় করে দিতে তো পারতো ইকবাল আনসারির। ইচ্ছা থাকলেই তো পারতো। আসলে সবাই খুব স্বার্থপর। হ, এই যে দেখ, আমরা সর্দারের জন্য যত যাই করি, কত কিছু করি, হ্যাঁ, যত যাই করি না কেন, তারপরে ওই ঘুরা ফিরা আমরা পর তো পরই। আর আপন হইল গিয়ে ওই গুল্লি বেগমের ফ্যামিলি। কিরে বুলেট, স্যার চলে গেছে বলে কি তোর মন খারাপ? মামা স্যার চলে গেল, মনটা কেমন জানি বাউলা বাউলা হয়ে গেল, ভালো লাগতেছে না। ও তো স্যার চলে গেল কেন? স্যার তো আমগো বাড়িতে আইছিল কদিন বিশ্রাম নেওয়ার লাগে। আর এখন পত্র পত্রিকায় যেসব লেখালেখি যেসব ছবি ছাপে, স্যারে মন খারাপ করে চলে গেল। ও আচ্ছা। আরে পাংখা, কি অবস্থা? ভালো? এই যে রঙ্গিলা ভাইজান, আপনারা বলছি না আপনি আমার পাংখা বলবেন না, আমার নাম বুলেট। ও থুকু, বুলেট। তা বুলেট, এতক্ষণ কাক নিয়ে তো কথা কইতেছিল। আপনার যদি কিছু কর থাকে আপনি কইতে পারেন। কার কি কথা বলতেছে আপনি দিয়ে দরকার কি? হ্যাঁ না, আমার তো কর একটাই, সুন্দরী কমলা নাম তার রোদেলা। বর্তমানে জানো এই কথা ছাড়া আমার মাথার মধ্যে আর কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার নাম বলতে বলতে আমি এসে গেছি রঙ্গিলা। আরে ম্যাডাম, আপনি আপনি এতদিন পরেও যে আমার নামের পদবিটা মনে রাখছেন, সেই জন্য আপনাকে হাজার হাজার শুকরিয়া। তবে ম্যাডাম, আমি তো এবারে ফুল ফেসে গেছি, ফুল। কে তোমাকে ফাঁসালো? আবার কি, মানে আমি তো আসলে ওই পেশাগত কারণে নিজে নিজেই ফাঁসে যাই। মানে এই লাইনে যখন যে গাপলার মধ্যে পড়ে আমাকে স্মরণ করে, আমিও পাপি বান্দা চোখ মুখ বন্ধ করে নেমে যাই। ম্যাডাম, ওই পুরনো ওই শিডিউলটা আমি ফাইনাল করে আসলাম। কি বলছো বলো তো? কিসের শিডিউল, কি বৃত্তান্ত, কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারতেছেন না? না। সত্যি? হ্যাঁ। ওই যে ওই গাজী ভাইয়ের যে শিডিউল নিয়ে আপনি আর গাজী ভাই দুজনই ফাঁসে আছেন, ওটার কথা কইতেছিলেন। ও না, আমি তো ফেসে নেই, বা গাজীভাবে ফেসে আছি কিনা জানি না। তো আসলে কেউ যদি শিডিউল চায় তাহলে তাকে টাকা নিয়ে আসতে বলো। ও
না আপনার কথা ঠিক আছে, কিন্তু ওই খালেক ভাইয়ের হাতে তো আমার ওই টেহা পয়সা নিয়ে কোনো কথা তো হয় না। যদি কথা না হয়ে থাকে তাহলে কথা বলে তারপর শিডিউল নিয়ে কথা বলো, সেটাই ভালো হবে। একদম ফুসাদাম ম্যাডাম, একেবারে মরে যাবো গা। মানে আমি তো অনেক আশার উদ্দীপনা নিয়ে আপনার কাছে আসি শিডিউলের ফাইসালাটা ফাইনাল করার। কি আর করা বলো, তুমি ফেসে গেলে মরে গেলে আমার তো কিছু করার নেই। টাকা নিয়ে না আসলে শিডিউল নিয়ে কথা না বলাই ভালো। আমাকে টাকা দেওয়া হয়নি, আমিও শুটিংয়ে যাইনি, সহজ। দেখেন ম্যাডাম, আসলে হয়েছে কি, এই টেহা পয়সাই তো দুনিয়ার বড় কথা না। দুনিয়া তো বড় কথা হলো মান সম্মান। আর আপনি তো গাজী ভাইয়ের ওই কলিদার কথা জানেন, বিশাল বড় কবিতা, এতটুকু ওই কলিদা। বড় কলিজা অথবা বড় কবিতাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। সাইনিং মানি নিয়ে আসতে হবে, তারপর শিডিউল পাবে। আমার তাতে কিছু জানার দরকার নেই। আর যদি তা না হয় তাহলে শিডিউল পাবে না, আমি কাজ করব না। আমার এত কিছুর দরকার নেই। এই বুলেট কি করা উচিত? তার আমি কি জানি? তারা দাঁড়াও, সিস্টেম করি সিস্টেম। মামা, মানুষের যে কত রকমের ধান্দা থাকে বুঝছো, তুমি আমি কেউ বুঝতে পারি না। বুঝছো, ওই দুনিয়ার সবকিছু বোঝানোর দরকার নেই। আমার বোধ এই জীবনে আর নায়ক হওয়া হইল না। ওই চিন্তাটাই তোরে খাইতেছে, বুঝছো বলে। আসলে দেখ, আমরা সর্দারের জন্য যত যাই করি, আমরা হইলাম গিয়ে সেই পরই। অথচ যে গুলি বেগমের ফ্যামিলির কিন্তু সবাই জানে। জানে মানে? ওই বকুলি বেগম তো তার লগে দেখাই করছে। আসলে কি জানিস, এতে কি প্রমাণ হয় দেখ, সর্দার কিন্তু বকুলির প্রেমে হাবুডুবু খাইতেছে, আর মুখে খালি তুই তুই। দেখো আপা, তোমার এই কথাটা কিন্তু একদম ঠিক না। আমি সর্দার ভাইরে কোনো দিনই পাত্তা দেই নাই। ঠিকই তো, দিবি বা কেন? কি আছে কি সর্দারের? হ্যাঁ, কি আছে? তোর আছে একটা ব্রাইট ফিউচার, সব প্রমিজিং ছেলেরা লাইন ধরে তোর জন্য অপেক্ষা করবে। হ্যাঁ আপা বাদ দাও তো, এইসব ছেলেদের কাছে শুনতে ভালো লাগে না। কেন, তুই কি ছেলেদের একেবারেই পছন্দ করিস না? না, একদমই পছন্দ করি না। কি আছে এই ছেলেদের মাঝখানে কও? প্রত্যেকটা ছেলে ওই সিনেমার নায়কদের মতো যে কোনো মেয়ে দেখলে প্রেমে হাবুডুবু খায়। এরপরে মেয়েটারে নিয়ে শুরু হয় ঈর্ষা, সন্দেহ, ভুল বোঝাবুঝি, আর মাঝখান থেকে মেয়েটার অবস্থা হয় খুবই জটিল। এই টুসি, তুই এসব কিরকম কথা বলতেছিস? তোর দুলাভাইয়ের ক্ষেত্রে না এই কথাটা খুবই খাটে রে। খালি দুলাভাই না, দুনিয়ার সব পুরুষের ব্যাপারেই এটা খাটে। যেমন ধরো এই যে বকুলি আর সর্দারের কথাই ধরো, তুমি পছন্দ না করলেও কিন্তু বকুলিরে বলাই যায় এরকম একটি মেয়ে। আর সর্দার হচ্ছে ওই পিং পং বলের মতো অস্থির টাইপের, একবার এইদিকে আরেকবার ওই দিকে। ও যে দেখো সর্দার ভাই আইতেছে, নিশ্চয়ই বাড়ি ফাঁকা, এই জন্য টাইম পাস করতে আইতেছে। মামু, আর এক কাপ চা দেন, মেজাজ মুরজি ভালো না। কি হয়েছে তোর? কি আর হবে রে মামু, কাম কাজ নাই তো। গেছিলাম ওই জিয়ার বাড়িতে, গণক জিয়া হাত দেখে, হ্যাঁ হাত দেখাইতে গেছিলাম। ও, তো তোর ভবিষ্যৎ কয়ে দিল? হরে মামু, হ্যাঁ আমার ভবিষ্যৎ কইলো কি সব অং সং বং কং, কইলো কি তোমার সামনে একটা বিরাট ফাড়া আছে, তুমি যদি এই 2 মাস টিকা যাও তাইলে 45 বছর বয়স পর্যন্ত কোনো ঝামেলা থাকবে না।